বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরমাধ্যা জগৎ জননী শ্রী পরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর আমার আন্তরিক হৃদয়স্থল থেকে ইষ্টপ্রাণ দাদা মায়েরা যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। তো আমি এখানে পুরাণ পুষ্পমা খুব সুন্দর আলোচনা করেছিলেন, তো সেটা আমি খুব অনুপ্রাণিত হয়েছি এবং সেটাই আপনাদেরকে আমি শোনাচ্ছি স্বয়ং তারই মুখের থেকে। কারণ ইষ্টকে প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম কর্তব্য। তাই উনি এত সুন্দরভাবে ঠাকুরকে কীভাবে পেয়েছেন বা কীভাবে হয়েছে উন্নতি সব কিছু বলেছেন। এখানে শুনুন আপনারা সবাই। আছে আপনি যেতে পারবেন, এমনি করে 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 আমি এগোতে পারলাম। মাও আসতো আমার শ্বশুর বাড়িতে। আমার পুনাম মা একটি বলে জয়েন আছে, উনি ও আমার ছোট বোন। ও তখন ওর বিয়ে হয়নি, তখন অনেক ছোট্ট ছিল। মায়ের সঙ্গে আসতো, মাদেরকে বলতাম মারে তুই নিয়ে নে, এটা ঠাকুরের দীক্ষা নিয়ে নে। মা বলতো বাপরে বাপ, এত বড় কাজ আমার দ্বারা হবে না। এই সকালে তুই উঠিস, সকালে ঠাকুরের ইষ্টবৃত্তি প্রার্থনা, আবার মানে ভোগ টোগটা এত সকালে হবে না। আমার তো বয়স হয়ে গেছে, আর আমি পারবো না এগুলো। তুই করছিস, আমি তোর সঙ্গে করবো, কিন্তু আর হবে না। আমি বোনকেও বলতাম, বোন বলতো না রে দিদি তুই কর, তোর ঠাকুরকে আমি দূর থেকে দণ্ডবোধ করছি, কিন্তু এই যে ভোরবেলা ঝামেলাতে আমি ফাঁসতে যাব না, আমার দ্বারা হবে না। যতই বলি না কেন, কারো মাথায় ঢুকতেই চাইছিল না। শ্বশুর বাড়িতেও বলতাম। আমার আমার ওই 5 বছর পরে, আমার যখন বিয়ে হওয়ার 5 বছর পরে আমার দেবর আছে, তারও বিয়ে হলো, তারও স্ত্রী, সবাইকে বলতাম, কিন্তু কেউ নিতে চাইতো না। পরম দয়াল নিজের কাজ নিজে করা, এটা আমরা সবাই জানি। একদিন আমার তো কাল পরশুদিন বলেছিলাম 13 বছরে বিয়ে, 20 বছরে আমার 3টি সন্তান হয়ে গেছিল। মানে ছোট্ট ছিল, আমার 6 মাসের ছিল তখন। আমার বাড়িতে তখনও আমার স্বামী না তখন ছিলেন, সরি, আমার শাশুড়ি মাও ছিলেন। স্বামী দেবতার সময় কিছু ঝামেলা হয়ে গেছিল। আমার বুদ্ধি ছিল না, খুব কম বয়স, আমার রাগ একটু নাকে বেশি থাকতো, তখন ঠাকুরকে জানতে পারতাম না। এখন বলে না জ্ঞানী মায়া ক্রোধী, আমরা পড়ি প্রত্যেকদিন, তখন এত এগুলো পড়তাম না। এই জন্য ক্রোধ আমার উপরে ছিল। নিজেকে ভাবতাম আমি ঈশ্বরিয়া রায়, আমার মতন কেউ নেই, আমার মতন এই জানি না। একটু অহংকারও অনেক ছিল, বুঝতাম না কিছু। অনেক ছোট বয়সও ছিল, আমার এসব জ্ঞান ছিল না। কিন্তু ভীতু 1 নম্বরে। বাথরুমও যেতাম, একজনকে নিয়ে যেতাম, বাইরে দাঁড় করাইয়ে যেতাম। এত ভয় পেতাম যেন একটি ভাবতাম কি মরা মানুষ ভূত হয়ে যায়। বাচ্চা ছিলাম, আমার মা বলতো যদি কেউ মরে যায় তখন ভূত হয়ে যায়। খেতাম না কিংবা আরো কিছু ভয় পাওয়ার জন্য আমার মা বলতো, সেই কথাটা আমার মাথায় একদম ঢুকে গেল। অন্ধকারে আমি খুব ভয় পেতাম। বাথরুম গেলেও মানে ছেলেকে বাইরে দাঁড় করাতাম, শাশুড়িকে কিংবা স্বামী দেবতাকে। আমি এত ভীতু ছিলাম। ছোট্ট বয়স ছিল, খুব ফ্যামিলি, বড় ফ্যামিলিতে ছিলাম, শ্বশুর বাড়িতে একদম ছোট্ট ফ্যামিলি। এইসব আমার একদম মানে কি বলবো, মাঠে কাটাতে পারতাম না, একদম আলাদা আলাদা মতন লাগতো। একবার এমনি স্বামী দেবতার সঙ্গে রাত্রি ঝামেলা হয়ে গেল, ঝামেলা করে উনি চলে গেল থেকে কোথাও। এবার আমার খুব রাগ যে আমি যদি দোষ করিনি, ভুল করিনি, তবু আমার উপরে এত অন্যায় কেন হয়? ঠাকুর আমার সাথে এত অন্যায় কেন হয়? আমি যতই ভালো কাজ করি না কেন, আমার স্বামীও মারে, আমার মাও, শাশুড়ি মাও মারে, আর গালাগালিও করে। সারাদিন কাজবালির মতন করতে থাকি যেন সবার মুখে একটু খুশি দেখতে পারি, কিন্তু তবুও আমি খুশ করতে পারছি না কেন? কিরাসিন তখন ছিল বাড়িতে, স্টোভের যে অযুগ জামানা ছিল, স্টোভ জ্বালানো হতো। এখন থেকে 20 বছর পেছনে, যদি 22 বছর পেছনে চলে গেলে, তখন তখন গ্যাস সিলিন্ডার থাকতো না। স্টোভ জ্বালাবার জন্য কিরাসিন তেল রাখা হতো, মাটিতে বড় বড় ঢেলে নেয়। আমি রেগে ওই কিরাসিন তেল মাথায় ঢেলে দিলাম, কি আগুন লাগে,
আমি মরেই যাবো, আর আমার থাকতে ইচ্ছে করছে না। সব সময় তখন ফোনের যুগ জামানা না, এখন তো কি খেলাম এটাও মা বাবা বোন কি মানুষ জানায়, তখন এটাও যুগ জামানা ছিল না। তুমি নিজের বুকের দুঃখের কথা কাউকে জানাতে পারতাম না, ঘর থেকে বেরোবার এলাও নেই। সবসময় মাথায় সবসময় টেনশন, কি মাথায় ভূত চাপলো জানি না। ওই কেরাসিন তেল আমি মাথায় ঢেলে একদম চান করার মতন মাটির তেল মাথায় ঢেলে নিলাম। আমার মাচিস হাতে নিয়েছি, তিনটে ছেলের উপরে আমার চেহারা গেল, শুয়ে পড়ে আছে। আমি ভাবলাম এক চাল দিয়া উপরে খাপড়ার ঘর আছে, বাঁশের উপরে, নিচে তো মাটি, এখন বিল্ডিং হয়ে গেছে, তখন ছিল মাটি। যদি আমি আগুন লাগাই আমার ঘরটাও পুড়বে আর আমার বাচ্চাও পুড়ে মরে যাবে, বাচ্চাকে। এটা কিন্তু ঠিক নয়। আমি মাচিস নিয়ে ঘরের পিছনে একটা বাগান আছে, আমার জেঠু শ্বশুরের বাগান ছিল, ওই বাগানে বুক পর্যন্ত গাছ মাছ মানে অনেকটাই লাগানো থাকতো। ওই বাগানের দিকে আমি দিনের বেলাও চোখ দিতাম না, কেন আমি অনেক ভয় পেতাম, অন্ধকারে যেতাম না, অন্ধকার হলে তো আরো ঘর থেকে কোথাও নজর দিতাম না। কিন্তু যখন রাগ থাকে তো বলে আবে কাল বিনাশে বুদ্ধি, যখন রাগ আসবে তো বুদ্ধিটা নষ্ট হয়ে যায়। এই রাগের মধ্যে ওই বাগানে আমি ঢুকে গেছি, শাড়ি পরেছি, শাড়ি তো পুরো আঁচল কোমরে ঘুটিয়ে আর একদম মাচিস নিয়ে দিয়া সারায় নিয়ে ঢুকে গেলাম। আর মাচিস ঘুরছি, গেট খুলে বাড়ির ওই বাগানের বাড়ির একটা দরজা ছিল, মানে টিনের, হাফ টিনে কোমর পর্যন্ত দরজা ছিল, ওই টিনটা খুলে বাড়িতে ঢুকে গেছে আর মাচিস খুঁজছি। খুঁজতেই পারছি না, আমার হাতে যে তেল ছিল তেলটা মনে হচ্ছে ওই মাচিসে লেগে গেছে, ভিজে গেছে। ঘষায় একটা দুটো দিয়া সারাই নষ্ট করে আবার খুঁজছি, ততক্ষণ মাথাটা নিচে, মাচিস খুঁজছি তো মাথাটা আমার নিচে আছে। যেমন আমি মাথাটা তুলছি উপর করছি, আমার চোখের সামনে 2-3 হাত আরো এগিয়ে কিছু সাদা করে দেখা যাচ্ছে। সাদা করে বলে তো মাথা মুখ দেখা যাচ্ছে না, শুধু এমন লাগছে সাদা ড্রেস পরে কেউ দাঁড়িয়ে আছে। আর ওই এটাও দেখতে পাচ্ছি ধুতি পাঞ্জাবি কেউ পরে এমন জেন্টস দাঁড়িয়ে আছে, কিন্তু এত অন্ধকার রাত্রি, এত অন্ধকার রাত্রি নিজের হাতটাও দেখা যাচ্ছে না, কিন্তু ওই সাদাটা দেখা যাচ্ছে। আমার মাকে বলতো, বাচ্চা ছিলাম তো, কি মরা মানুষ চুড়েল হয়ে যায়, সেই ভূত হয়ে যায়, আর ওরা সাদা ড্রেসে থাকে। আমার ফট করে এই নেশাটা যে চেপেছিল মরার, ওইটা নষ্ট হয়ে গেল। ভয়ে এত ভয় পেলাম, এই এই বাড়িতে ভূত আছে আমি তো কোনোদিন শুনিও না, আর কেউ বলেও না। এই জন্য এদিকে আমার আসতে ইচ্ছে করতো না। তার মানে ঠাকুর আমাকে এই বাড়ির দিকে, বাগানের দিকে ঢুকতে দিতে না। আমি এইটা ভেবে আমি পেছনে ঘুরলাম, কি দরজা হয়ে পেছনে, তো দরজাটা আমার পেছনে, ঘুরে আমি বেরিয়ে বাড়ি ঢুকে যাব ভয়ে। যেমনি আমি ঘুরে মানে পালাতে চাইলাম, ওই পায়ে গাছ ছিল, অনেক জিনিস, আর আমার শাড়ি আঙুলে ভেসে গেল। আমি মুখ যেন দিকে সেই দিকে একদম ধাম করে পড়ে গেলাম। যেমনি আমি পড়েছি, শাড়ি সামলাতে পারলাম না, কি ওই জঙ্গলের পায়ে কিছু লেগে গেল নাকি, আমি মুখে বল মানে দিয়ে সামনের দিকে পড়লাম। তো পেছনে যেমন জায়গাতে খোপা থাকে, যেমন জায়গাতে ব্লাউজের পিঠ খোলা থাকে, আর ওই চুল চুল যে বাঁধি সেই নিচুতে যে খোলা জায়গা থাকে, ওইখানে মনে হচ্ছে পড়ার পর এক থাপ্পড় টেনে কেউ মেরেছে। এত মানে জোরে লেগেছে যেন আমার মনে একদম জল মানে কয়লা কয়লা মানে আগুনের কয়লা নিয়ে যদি কেউ কাউকে মারে তা কেমন লাগে, লাল আগুন ভরা কয়লা যদি কেউ কারো পিঠে লাগিয়ে দিলে কেমন লাগে, মানে হচ্ছে কেউ পুড়ে দিল, এখানে আগুন কেউ ফেললো, এক জোর মারলো। আমি মানে পড়তে গিরতে উঠতে আমি পালালাম নিজের ঘরের দিকে গিয়ে, সবচেয়ে আগে বাথরুম ঢুকলাম। যদি এই কেরাসিন তেলের গন্ধ আমার শাশুড়ি মায়ের নাকে চলে যায়, তাহলে এইখানে তো ড্রামা করবেই করবে, এই কাহিনীটা আমার বাপের বাড়ি চলে যাবে, আর বাপের বাড়িতে ওখান থেকে আমার মা বাবা কি করবে সেগুলো সব আমার মনে মনে আসতে লাগলো। আমার মা বাবা খুবই ভক্ত, সবসময় এটাই মানে শেখানো হতো, যেমনিও থাকিস যতই কষ্ট হোক না কেন, শ্বশুর বাড়ি থেকে নিজের তরফ থেকে কোনো ঘটনা আমার কানে যেন আসে না।
তোর শাশুড়ি মা কিংবা তোর স্বামী দেবতা যে মেনেও রাখবে, তোকে থাকতে হবে, ওইটাই তোর আপন ঘর। আর তোর তরফ থেকে আমার যেন কানে কিচ্ছু আসে না, এই কথাটা আমার মা বাবা বলে আমাকে শ্বশুর বাড়ি পাঠাতো। এই কথাটা ভয়ে আমার লাগলো, এই কিরাসিন তেলের গন্ধে আমার শ্বশুর শাশুড়ি মায়ের কানে গেলে আমার যা হবে সেটা তো আমি বলতেও পারছি না। জলদি করে বাথরুম গিয়ে এবার শ্যাম্পু সাবান করে স্নান করে আর নিজের বেডরুম ঢুকলাম। আয়না দেখে পিছনে দেখছি এত যন্ত্রণা, এত জ্বলছে। আর কত বলবো, এই যে নিমকিন বিস্কুট দেখেছেন গোল গোল, এই সেম সাইজে এত, মানে ওখানে পুড়ে ফোপলা হয়ে গেছে। জন জায়গাতে পিছিয়ে যে বললাম মার মেরেছে কেউ, ওইটা পুড়ে জল ঢল 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 ভর্তি হয়ে গেছে, যেন পুড়ে যাতে কেমন জল ভরে যায়, ওইটা ফোপলা হয়ে গেছে। আর এত যন্ত্রণা, এত জ্বলন, মানে সহ্যই করতে পারছি না। আমার ঘরে ফ্রিজ ট্রিজ কিছু না যে আইস লাগাবো, জলের ভিজিয়ে ভিজিয়ে কাপড় ওইখানে দিচ্ছি, এটা পুড়ে গেল। সত্যি তো ওই বাড়িতে ভূত ছিল, আমার মনে এটাই, সত্যি তো ওই ভূত আমাকে মারলো। আমার মা ঠিকই বলে, কিন্তু সাদা ড্রেসে ভূত থাকে, এই কথাটা মাথা থেকে বেরোচ্ছে না। গোটা রাত ঘুমোইনি, এমনি ভেবে ভেবে শাড়ি ঢাকা দিয়ে ওইটা কাউকে দেখতে দিলাম না, দেখলেই সব ঘটনা জিজ্ঞাসা করবে, আর সব ঘটনা বললে এই ঘটনাটা আমার বাপের বাড়ি চলে যাবে, আর বাপের বাড়ি থেকে আবার আমার বকানি খাবো, মা বাবা বলবে। এই ঘটনাটা লুকিয়ে রাখলাম। 6-7 মাস পর আমি বাপের বাড়ি গেলাম, তখনও দাগ টানছে, ছাড়েনি দাগটা, 2-3 বছর থেকে গেল, ওই দাগটা ছাড়েনি। আমি এই কথাটা কাউকে বলি না, কেউ জানতেও পারলো না। যখন আমি বাপের বাড়ি গেলাম, ওইখানে স্নান করছি, তো আমার মায়ের চোখ মানে পিছনে চলে গেছে। মা জিজ্ঞাসা করছে, তোর শাশুড়ি মা পড়িয়ে মেরেছে? আমি বললাম না তো, তুই মিথ্যা কথা বলছিস। আমি না মা, ওইটা তাহলে এটা দাগ কি করে হলো, তোর পেছনে এমন পুরার মতন দাগ আছে? আমি বলছি না মা, এমনি পুড়ে গেছে রান্না করার সময়। রান্না করে একটা মেয়ে পিছনে কি করে পড়বে? আমি বলে হ্যাঁ, ওখানে কাঠে রান্না করি তো, তোদের মায়ের বাড়িতে আমার হতো স্টোভ, হিটার, তারপরে কয়লা, কিন্তু কাঠে কোনোদিন উনুন দেখিনি। শ্বশুর বাড়িতে কাঠে রান্না করতাম, তাই আমি বললাম কাঠে রান্না করি তো, এই জন্য আমার পুড়ে গেছে। মা বলছেন না, কাঠে রান্না করলে পিঠটা পুড়ে যাবে না, তোর পিঠে এমন করে, মানে খোপার সামনে এখানে নিচে পিঠের এটা কি করে পুরো তুই বল। বলতে বলতে আমার চোখে জল চলে এলো, মানে যে মা জিজ্ঞাসা করছে আর আমি কেঁদে ফেলেছি, আমার কান্না চলে এলো। বলে বল কি হয়েছে? তখন আমি এ টু জেড যে তো সত্যি ঘটনা ছিল আমি মাকে বলে। জয়গুরু, অনেক লম্বা হয়ে যায়, তাই আমি নেক্সট ভিডিওতে আমি এই অডিওটা আবার আপনাদের শোনাবো। এখানে রাখি, আপনাদের সবার মঙ্গল হোক।